সো এক্সামস চলে এসেছে অ্যান্ড লাস্ট মিনিট ফিজিক্স একটা ভয়ের সাবজেক্ট। সো আমরা এই এক্সামস আজকে থেকে শুরু করে মোটামুটি ফিজিক্স এক্সামের একদিন আগে অবধি রিভিশন ব্যাপারটাকে চালিয়ে যাব। আজকে আমরা 1D মোশন নিয়ে আলোচনা করব। 1D মোশনের সাজেশন নিয়ে কথা হবে যে আমরা কোনগুলো ভালো করে পড়বো। একটা খুব অল্প করে বা খুব ছোট পরিসরে রিভিশন ব্যাপারটাকে আমরা কমপ্লিট করব অ্যান্ড দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে? সো হ্যাঁ, মাইক আবার ঠিক আছে। আই হোপ সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। সো লেটস বিগিন। তো এইবারে মোটামুটি এইটা হচ্ছে আমাদের প্রবলেম সেট যেটা আমরা সলভ করব। আমরা এর আগে একটা ক্লাস শুরু করেছিলাম, সেখানে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। ঠিক আছে, আমরা প্রথম থেকে শুরু করে প্রায় পুরোটাই করব এই ভিডিওটার মধ্যে, একটা ভিডিওর মধ্যে একসাথে থেকে যাবে। মোটামুটি এই প্রবলেমগুলো করার পরে 1D মোশনের আর খুব বেশি প্রবলেম করার প্রয়োজন নেই। স্টিল আমরা লাস্টের দিকে আরো 5-6টা প্রবলেম এক্সট্রা করার চেষ্টা করব। পুরো 1D মোশনের রিভিশনটা দুটো পার্টে হবে। এটা 2 ঘন্টার একটা পার্ট হবে অ্যারাউন্ড, এরপরে আর একটা 2 থেকে 2.5 ঘন্টার একটা পার্ট হবে। ঠিক আছে? সো টোটাল 4 ঘন্টার মধ্যে আমরা 1D মোশনটাকে রিভাইজ করার চেষ্টা করব অ্যান্ড দেন আজকে আমরা রাতের বেলায় ভেক্টর অ্যান্ড 2D মোশন অন ইন এ প্লেন সেই ব্যাপারটাকে নিয়ে একটুখানি আলোচনা, রিভিশন, সাজেশন এইসব কিছু নিয়ে আজকে রাত্রেবেলায় বসবো। সো ফার্স্ট অফ অল যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন, যে আমরা 1D মোশন থেকে কোন পার্টগুলোকে ভালোভাবে পড়ব। সো 1D মোশন বা একমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট দরকার সেটা হচ্ছে যে চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আমরা যদি চ্যাপ্টারটাকে ভাগ করি তাহলে আমরা গতিকে মেনলি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সমবেগে গতি, আর একটা হচ্ছে সমত্বরণ, আর একটা হচ্ছে ত্বরণ সহগতি। ত্বরণ সহগতি, এই ত্বরণ সহগতিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। তো ফার্স্ট অফ অল একটা হয় সমত্বরণে গতি, সমত্বরণে গতি, and the second part is অসমত্বরণে গতি। রিমেম্বার দ্যাট এই চ্যাপ্টারটায় আমাদের জন্য ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে। আমরা ফার্স্ট অফ অল রিভিশনের মধ্যে যেটা আমরা প্রথমেই করব সেটা হচ্ছে আমরা যে গতি সম্পর্কিত রাশিগুলো ছিল, সরণ, বেগ, ত্বরণ, তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি সেইগুলো একটুখানি লিখে নিই। সো ফার্স্ট অফ অল আমাদের কোনো একটা বস্তু বা কণার সরণকে যদি আমরা এস দিয়ে লিখি তাহলে সেই কণাটার বেগ ভি কে ডিএস ডিটি হিসেবে লিখতে পারি, সরণের ডেরিভেটিভ। অনেক ক্ষেত্রে আমরা সরণকে এক্স দিয়েও রিপ্রেজেন্ট করি। সো কোথাও কোথাও আমাদের বেগকে ডিএক্স ডিটিও লিখতে হতে পারে। ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে, আমরা ত্বরণকে এ দিয়ে লিখি, ত্বরণ এ, আচ্ছা এই জায়গাটা মনে হয় স্ক্রিনে তোমরা দেখতে পাবে না বিকজ এখানটায় আমার ভিডিওটা আসছে। ওকে, বাট নো প্রবলেম। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি এবং ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি ডিটি, বেগের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে। অ্যান্ড নাও যদি আমরা একটা জায়গায় জিনিসটাকে সামারাইজ করি
তাহলে আমরা ব্যাপারটাকে এরকম ভাবে লিখতে পারি যে যখন আমাদের কোনো বস্তুর সরণ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের বেগ বার করতে হবে, দেন আমাদের কি করতে হবে না ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। অ্যান্ড দেন যদি বেগ দেওয়া থাকে সেখান থেকে আমাদের ত্বরণ বার করতে হয়, দেন অলসো উই হ্যাভ টু ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে আমাদের বেগকে ডেরিভেটিভ করতে হবে। সো সরণ থেকে যদি আমাদের কখনো ত্বরণ, ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমাদের অ্যাক্সেলারেশন বার করতে হয়, ইন দ্যাট কেস আমাদের প্রথমে ডিসপ্লেসমেন্ট বা সরণকে ডেরিভেটিভ করে বেগ বার করবো, অ্যান্ড দেন বেগকে ডেরিভেটিভ করে ত্বরণ বার করবো। ওকে ফাইন। এবারে নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি আমাদের সরণ থেকে ত্বরণ বার করতে হয় দেন তো বুঝলাম, বাট যদি এরকম হয় যে ত্বরণটা দেওয়া আছে সেখান থেকে আমাদের বেগ বার করতে হলো, বা ত্বরণ দেওয়া আছে সেখান থেকে আমাদের সরণ বার করতে হলো, দেন কি করার আছে? দেন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ত্বরণ থেকে বেগে আসার জন্য উল্টো কাজটা করার জন্য ডেরিভেটিভের উল্টো কাজ করতে হবে। ডেরিভেটিভের উল্টো কাজকে না ইন্টিগ্রেশন। সো আমাদের যদি বেগ থেকে ত্বরণে যাওয়ার জন্য টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, দেন ত্বরণ থেকে বেগে আসার জন্য টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। সিমিলারলি যদি আমাদের বেগ থেকে সরণে আসতে হয়, তাহলে সরণ থেকে বেগে যাওয়ার জন্য আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, সো বেগ থেকে সরণ আসার জন্য আমাদের টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এটা ক্লিয়ার করো আগে যে সরণ থেকে বেগ কিভাবে বার করব, বেগ থেকে ত্বরণ কিভাবে বার করব, এন্ড দেন ত্বরণ থেকে বেগ, বেগ থেকে সরণ। ওকে, উল্টো প্রসেস। এবার আমাদের ডেরিভেটিভের ফরম্যাটে আমরা সম্পর্কগুলো লিখেছি এখানে, যে বেগ ইজ ইকুয়াল টু সরণের ডেরিভেটিভ, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগের ডেরিভেটিভ। এবার আমাদের ইন্টিগ্রাল ফর্মুলা অর্থাৎ ইন্টিগ্রেশনের ফরম্যাটে ফর্মুলাগুলোকে লেখা যাক। সো টু ডু দ্যাট আমরা v ইজ ইকুয়াল টু কি লিখেছি না ds dt, v ইজ ইকুয়াল টু ds dt। সো এখান থেকে আমরা লিখতে পারি যে ds ইজ ইকুয়াল টু v dt, অ্যান্ড দেন দুপাশে ইন্টিগ্রেশন করা হলে ds এর ইন্টিগ্রেশন কি হবে না s, সো s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন v dt। এটা হচ্ছে আমার সরণ আর বেগের মধ্যে সম্পর্ক। যদি আমার বেগ দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের সরণ বার করতে হয়, then we have to do integration, remember that. And the last point, ত্বরণ a is equal to dv dt, so a dt is equal to dv। তাহলে দুপাশে ইন্টিগ্রেশন করলে, তাহলে দুপাশে সাব বাচ্চা লাগালাম, তাহলে dv এর ইন্টিগ্রেশন v সাব বাচ্চা a dt। সো v ইকুয়াল টু ইন্টিগ্রেশন a dt, অর্থাৎ যদি আমার ত্বরণ দিয়ে দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের বেগ বার করতে হয়, দেন ত্বরণ থেকে বেগ বার করার জন্য আমাদের কি করতে হবে না ইন্টিগ্রেশন করতে হবে। সো হোপফুলি আমি এই জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি যে কখন আমাদের ডেরিভেটিভ ইউজ করতে হবে, কখন আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। এই ফরম্যাটগুলো এই লাস্ট মোমেন্টে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই মেকানিক্যালি জিনিসপত্র এখন করতে হবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম রয়েছে। এখানে দাঁড়িয়ে আর ওই খুব ডেপথে গিয়ে বোঝার কোনো জায়গা নেই। যারা সারা বছর ডেপথ পড়ে এসেছো দেন তাদের জন্য ঠিক আছে, বাট এই মুহূর্তে এই লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে ডেপথের কোনো প্রয়োজন নেই। মেকানিক্যালি জিনিসপত্রগুলোকে যতটা রিকভার করা যায়, যতটা রিভাইজ করা যায়, ডু দ্যাট। ঠিক আছে? সো this is the whole idea, this is the whole formula sheet. এবারে using চেন রুল আমরা ত্বরণের ক্ষেত্রে একটা খুব 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 ইম্পর্টেন্ট ফর্মুলা ডিরাইভ করেছি, which is a is equal to v dv ds। এটা এমন একটা ফর্মুলা যেটা অ্যাক্সেলারেশনের সঙ্গে ভেলোসিটি
অ্যান্ড ডিসপ্লেসমেন্টকে রিলেট করে। এটা এমন একটা ফর্মুলা যেটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের সঙ্গে বেগ আর সরণকে রিলেট করে। সো দ্যাটস ওয়াই যদি আমাদের কখনো প্রবলেমে আমরা দেখতে পাই যে বেগটা ভি ইজ গিভেন অ্যাজ আ ফাংশন অফ সরণ, যদি বেগটা সরণের ফাংশন হিসেবে দেওয়া থাকে আর সেখান থেকে যদি আমাদের ত্বরণ বার করতে হয়, ইন দ্যাট কেস উই উইল ইউজ দিস ফর্মুলা a is equal to v dv ds. It's a very important formula যেটার ইউজ আমরা প্রবলেম সলভ করতে গিয়ে দেখব। ওকে, তো আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি যে আমাদের যখন সরণ থেকে বেগ থেকে ত্বরণ এগুলো বার করতে দেয়, দেন আমাদের ডেরিভেটিভের হেল্প নিতে হবে। যদি আমাদের ত্বরণ দেওয়া থাকে বেগ বার করতে বলে বা ত্বরণ দেওয়া থাকে সরণ বার করতে বলে, দেন উই হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন। দ্যাটস অল। এবারে যদি আমরা একদম ফার্স্ট পেজে যাই, তাহলে আমরা দেখেছি কি না, আমরা গতিকে দুটো ভাগে ভাগ করেছি। গতিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সমবেগে গতি, একটা হচ্ছে ত্বরণ সহ গতি, এন্ড দেন সমত্বরণে গতি, অসমত্বরণে গতি দুটো ভাগে ভাগ করা হয়েছে। যদি কোনো একটা পার্টিকেল সমবেগে গতিশীল হয়, দেন ইন দ্যাট কেস ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, আমরা ভি এর মাথায় অ্যারো দিয়েছি বিকজ ভি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটির কনস্ট্যান্ট থাকার মানে হচ্ছে, ভেক্টর রাশির কনস্ট্যান্ট থাকার মানে হচ্ছে যে তার ডিরেকশনটাও কনস্ট্যান্ট থাকবে, তার মানটাও কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ডিরেকশনেরও কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ মানের কোনো পরিবর্তন হবে না। সো সমবেগে গতির ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি কোনো বস্তু সমবেগে গতিশীল হয়, তার ক্ষেত্রে একমাত্রিক গতির ক্ষেত্রে, বা আমরা ভাবতে পারি সরল রেখায় গতির ক্ষেত্রে সরণ और অতিক্রান্ত দূরত্ব দুটোর মানই লেখা যায় ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়। যদি আমরা একমাত্রিক গতি বা সরল রৈখিক গতির কথা বলি, তাহলে সেক্ষেত্রে সমবেগে গতিশীল প্রত্যেকটা কণার ক্ষেত্রে আমরা লিখতে পারি সরণ বা অতিক্রান্ত দূরত্ব দুটোই ইজ ইকুয়াল টু ভি ইন্টু টাইম, বেগ ইন্টু সময়। অর্থাৎ একটা বস্তু যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, 2 ঘন্টা ধরে চলেছে, তার অতিক্রান্ত দূরত্ব কত আসবে না 50 ইন্টু 2, 100 কিলোমিটার। দ্যাটস অল। ঠিক আছে, যদি সমবেগে গতিশীল হয় তখন তার ত্বরণ কত হবে না, সমবেগে গতিশীল মানে বেগ কনস্ট্যান্ট আছে, সো ত্বরণ ইজ জিরো, ত্বরণ ইজ জিরো, ত্বরণের মান জিরো আসবে। কেন? কারণ a ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, ভি যদি কনস্ট্যান্ট হয়, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো আসে। খতম। নেক্সট, সমত্বরণে গতি। যদি একটা কণা এ সমত্বরণে গতিশীল হয়, তার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ইকুয়েশন পাই, যে ইকুয়েশনগুলোকে বলা হয় সমত্বরণে সরল রেখায় গতিশীল কণার সমীকরণ বা গতির সমীকরণ। সেই সমীকরণগুলো কি না, এক নম্বর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, নাম্বার টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, নাম্বার থ্রি s is equal to ut plus half at square, and the number 4 st is equal to u plus half a 2t minus 1. এই st টা কি? What is this st? এই st টা হচ্ছে this st, এটা হচ্ছে টি তম সেকেন্ডে সরণ। এই ইকুয়েশনটা কোথায় আসে? এই ইকুয়েশনটা তখন আসে যদি কোনো কণার
প্রথম সেকেন্ডে স্মরণ, দ্বিতীয় সেকেন্ডে স্মরণ, তৃতীয় সেকেন্ডে স্মরণ, এই ধরনের স্মরণ নির্ণয় করতে দেয়। 3 সেকেন্ডে স্মরণ, ইট মিনস যে একটা কণা শুরু থেকে t=0 থেকে t=3 সেকেন্ড অবধি এই 3 সেকেন্ডে কতটা গেছে। বাট যদি জিজ্ঞেস করে একটা কণার তৃতীয় সেকেন্ডে স্মরণ, তৃতীয় সেকেন্ডে স্মরণ কথাটার মানে t=2 সেকেন্ড থেকে শুরু করে t=3 সেকেন্ড, এই 1 সেকেন্ডের যে গ্যাপ, এই 1 সেকেন্ডের গ্যাপে একটা কণা ঠিক কতটা দূরত্ব বা কতটা স্মরণ ঘটিয়েছে তার মান। সো এস হচ্ছে টোটাল স্মরণ, মোট স্মরণ, আর এসটি একটা সেকেন্ডের গ্যাপে স্মরণ, সেটা কোন সেকেন্ডটা না টি তম সেকেন্ড, অর্থাৎ t-1 তার আগের সেকেন্ড থেকে শুরু করে টি সেকেন্ড অবধি এই 1 সেকেন্ডের গ্যাপের স্মরণটাকে আমরা বলি টি তম সেকেন্ড স্মরণ, টি তম সেকেন্ডে স্মরণ। ঠিক আছে, সো এই চারটে ফর্মুলা আমরা সমতরণের গতির ক্ষেত্রে দেখতে পাই। নাও অসমতরণের গতি। অসমতরণে গতির যখনই আসবে তখনই বুঝে যাবে যে এটা এমন একটা গতি যেখানে ত্বরণটা কনস্ট্যান্ট নয়, এই ত্বরণটা ডিপেন্ড করে আছে আইদার সময়ের ওপর অথবা স্মরণের ওপর। কি বললাম না, অসমতরণে গতির কথার মানে হচ্ছে যে ত্বরণটা কনস্ট্যান্ট নয়, বা অন্যভাবে বলা যেতে পারে হয় ত্বরণটা স্মরণের অপেক্ষক, স্মরণের ওপর ডিপেন্ড করে আছে, অর ইজ এ ফাংশন অফ টাইম, টাইমের অপেক্ষক, সময়ের অপেক্ষক, সময়ের ওপর নির্ভর করে আছে। সময়ের ওপর নির্ভর করে আছে। তো যদি কোনো কণার ক্ষেত্রে ত্বরণ তার স্মরণের ওপর বা সময়ের ওপর নির্ভর করে, দেন সেই স্মরণটাকে আমরা বলি দেন সেই ত্বরণটাকে আমরা বলি অসমতরণ, which means ত্বরণ is changing with time। একটা সমতরণে গতির ক্ষেত্রে ত্বরণের মানটা এবং দিক দুটোই কনস্ট্যান্ট থাকে। এ ভেক্টর ইজ কনস্ট্যান্ট জাস্ট লাইক ভি ভেক্টর। ত্বরণটাও কিন্তু একটা ভেক্টর রাশি, অর্থাৎ ত্বরণ কনস্ট্যান্ট থাকার মানেও কিন্তু ত্বরণের মানটা কনস্ট্যান্ট থাকা, তার সাথে সাথে ত্বরণের অভিমুখটা কনস্ট্যান্ট থাকা। আমরা কালকে যখন ভেক্টর নিয়ে ডিসকাশন করব সেখানে এই অভিমুখ নিয়ে আমাদের অনেকটা হেজাতে হবে, আজকের এই খুব বেশি হেজানোর মধ্যে ঢুকছি না। এবারে যদি একটা গতি অসমতরণে হয়, দেন আমাদের কাছে ওই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ফর্মুলাগুলো ছাড়া আর কোনো ফর্মুলা পড়ে নেই। ওই ফর্মুলাগুলোকে ইউজ করেই আমাদের প্রবলেম সলভ করতে হবে। কোন ফর্মুলাগুলো না, ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি and A is equal to dV dt, fine, আর S is equal to integration V dt আর V is equal to integration A dt। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের একমাত্রিক গতির একদম বেসিক ফর্মুলা শিট। এই ফর্মুলা শিটটাকে আমরা খানিকটা ওই অনুসিদ্ধান্তের মতো এখান থেকে আরো কিছু টুকরো টুকরো ফর্মুলা বার করতে পারি, এবং সেটা আমরা এখন করব। সো দ্য নেক্সট পার্ট, এই ফর্মুলাগুলোকে আমরা একটু ভাঙার চেষ্টা করব এবং দেখব তার ক্ষেত্রে এই চেহারাগুলো কি আসে। সো ফার্স্ট অফ অল, যদি আমরা সমতরণে গতির ক্ষেত্রে যাই, সমতরণে গতির ক্ষেত্রে যাই, তাহলে সমতরণে গতির ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখেছি v is equal to u plus at, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2s, and then st t তম সেকেন্ডে স্মরণ is equal to u plus half a 2t minus 1. What if, কি হবে যদি একটা কণা স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করে? একটা কণা যদি স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করে, in that case
তার প্রাথমিক বেগ 0। সো যদি আমরা এই ফর্মুলাগুলোয় ইউ এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে ঠিক কিরকম দেখতে লাগবে ফর্মুলাগুলো। সো ফার্স্ট অফ অল যদি ইউ ইকুয়াল টু 0 বসিয়ে দেওয়া হয় তাহলে ফর্মুলাগুলো খানিকটা এরকম হয়ে যাবে, v is equal to at, s is equal to half at square, v square is equal to 2 as or v is equal to root over 2s and st is equal to half a 2t minus 1। এইবার কোনো একটা পার্টিকেলকে, ধরো আমরা এই পেনটাকে যদি এরকম শূন্য স্থানে একটা উচ্চতা থেকে ছেড়ে দিই তাহলে জিনিসটা নিচে পড়ে। যখন আমরা কণাটাকে ছাড়ছি বা পেনটাকে ছাড়ছি অ্যাট ফার্স্ট কি অবস্থায় রয়েছে না স্থির অবস্থায় রয়েছে। সো ইউ ইজ ইকুয়াল টু 0। যখন নিচে পড়ছে তখন সে জি ত্বরণ নিয়ে পড়ছে। হোয়াট ইজ জি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কোনো একটা বস্তুকে যদি আমরা অবাধে পড়তে দিই, জাস্ট নিচে ফেলে দেওয়া হয়, সে যদি জাস্ট বা অভিকর্ষের জন্য নিচে পড়ে, সেটাকে বলা হয় ওই বস্তুটার অবাধে পতন, এবং বস্তুটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। ফর অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণের মানটা কি হয় না a is equal to g। তাহলে ইন দ্যাট কেস এই ফর্মুলাগুলোর চেহারা কি হবে? এই ফর্মুলাগুলোর চেহারা হয়ে যাবে v is equal to gt, s is equal to half gt square, v square is equal to 2g h। আচ্ছা, আমরা s টাকে h দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কেন রিপ্লেস করা হচ্ছে? তার কারণ যখন এখানে একটা বস্তু নিচে পড়ে বা যদি বস্তুটাকে উপরে ছুড়ে দেওয়া হয়, যখন উপরে ওঠে তখন সে যে দূরত্বটাকে বা তার যে সরণটা হচ্ছে সেটাকে আমরা বলি উচ্চতার পরিবর্তন, উচ্চতা, হাইট। সো দ্যাটস ওয়াই এখানে আমরা সরণটাকে h দিয়ে লিখি। সো h is equal to half gt square। তাহলে s এর জায়গায় আমরা আবার এখানে h বসিয়েছি। সো v square, সরি, v is equal to root over 2gh, and the last formula is s ht is equal to half a এর জায়গায় g 2t minus 1। ht টা কি? ht টা হচ্ছে t তম সেকেন্ডে কণাটা যে উচ্চতা পড়েছে, নিচে পড়েছে, তো সেই উচ্চতাটাকে আমরা বলছি ht, t তম সেকেন্ডে, জাস্ট লাইক t তম সেকেন্ডে শর্ট। ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা শিট, টোটাল ফর্মুলা শিট। এইবার এই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ব্যাপারটাকে আমরা একটু ডিটেলসে আর একটু ডেপথে গিয়ে জানবো, হুইচ ইজ অভিকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তুর গতি, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে একটা বস্তুর গতি, সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। বাট বিফোর দ্যাট এই ফর্মুলা শিটটাকে আমি পেজটা খুলে দিলাম, পজ করে কেউ চাইলে ফর্মুলা শিটগুলো লিখে নিতে পারে। ফাইন, ওকে। এবার আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব দ্যাট ইজ অভিকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তুর গতি। অভিকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তুর গতি একটু ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে, একটু গভীরতায় গিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে, বিকজ এখানে অনেকটা কনসেপ্ট বেস প্রবলেম থাকে এবং সেখানে এই কনসেপ্টটা ইউজ করা দরকারি হয়ে পড়ে। তো দ্যাটস ওয়াই আমরা কনসেপচুয়ালি একটু ডেপথে যাচ্ছি,
যেটুকু না গেলে নয়। এবার যেহেতু আমি জিনিসটাকে রিভাইজ করছি, সেহেতু আমরা একটুখানি ভেক্টরের কনসেপ্ট নিয়ে আসছি। ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা দেখতে পাই যে যে রাশিগুলো ভেক্টর রাশি, সেই রাশিগুলোর অভিমুখ প্লাস মাইনাস দিয়ে ইন্ডিকেট করা যায়। লাইক ধরো একটা বস্তু এই দিকে গতিশীল, তার বেগটাকে যদি আমরা পজিটিভ নিই, তাহলে বস্তু যদি নিচের দিকে গতিশীল হয় তখন তার বেগটাকে আমরা নেগেটিভ নিতে পারি। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে? এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করে যে বেগের অভিমুখটা উল্টো দিকে। সিমিলারলি আরো যে ভেক্টর রাশিগুলো আছে, অর্থাৎ সরণ, ত্বরণ, এদের ক্ষেত্রে আমরা সেম ফান্ডা ইউজ করতে পারি। দেখা যাক, ধরো একটা বস্তুকে আমরা ইউ বেগে ওপরের দিকে ছড়েছি, একটা বস্তুকে আমরা ইউ বেগে ওপরের দিকে ছড়েছি। আমরা এই ওপরের দিকে গতিটাকে যদি পজিটিভ নিই, সাপোজ আমরা ধরছি যে ওপর দিকে যা কিছু অভিমুখে রয়েছে সেই সব রাশিগুলোকে আমরা পজিটিভ নিচ্ছি, তাহলে হিসেব অনুযায়ী নিচের দিকে যে ভেক্টর গুলো বা যে রাশিগুলো থাকবে সেগুলোকে আমরা সব কি নেব? নেগেটিভ নেব। তাহলে একটা বস্তুকে ইউ বেগে আমরা ছড়েছি, তাহলে ইউ বেগে যখন একটা বস্তুকে ছুড়বো তখন সেই বস্তুটা আস্তে 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 ওপরের দিকে উঠছে। আমি ধরলাম যে টি সময়ে বস্তুটা এইখানে গিয়ে পৌঁছেছে। সো এইটা হচ্ছে আমার বস্তুর উচ্চতা। এটা বস্তুর উচ্চতা h। তাহলে যদি আমরা s is equal to ut plus half at square এর ফর্মুলা ইউজ করি, ফর্মুলা কি না s is equal to ut plus half at square। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি, দেন সেই ফর্মুলাটাকে আমরা ঠিক কিভাবে ইউজ করব খেয়াল করবে। সো ফার্স্ট অফ অল, তার যে প্রাথমিক বেগ ইউ, তার অভিমুখ কোন দিকে? ওপরের দিকে। আমরা কি বলেছি না যা কিছু ওপরের দিকে সেই সব জিনিসকে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো। সো ইউ ইজ পজিটিভ প্লাস ইউ। টি সময় একটা স্কেলার রাশি, তার প্লাস মাইনাসের কোনো গল্পই আসছে না। সো টি যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, প্লাস হাফ স্কেলার রাশি অ্যাক্সিলারেশন এ। এখানে ত্বরণ কত কাজ করবে? একটা বস্তুকে যখন ওপরের দিকে ছুড়ে দেওয়া হয় তখন তার ত্বরণ নিচের দিকে কাজ করে, যে ত্বরণটাকে আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ, which is written as স্মল জি, ছোট হাতের জি। এই জিটা তাহলে আমরা কি লিখবো না মাইনাস লিখবো, ত্বরণের জায়গায় মাইনাস জি লেখা হয়েছে। কেন? বিকজ ওপরের দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে নিচের দিকে যে রাশিগুলোর অভিমুখ সবাইকে আমাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে, মাইনাস ধরতে হবে। সো ত্বরণের জায়গায় আমরা মাইনাস জি বসিয়েছি। নেক্সট, টি সময় স্কেলার রাশি, অলওয়েজ পজিটিভ, সো টি স্কয়ার। নাও এস, এস এর জায়গায় কি লিখবো? এস এর জায়গায় আমরা লিখবো না যত সময় যাচ্ছে বস্তুটা আস্তে 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 উপরের দিকে উঠছে। সো বস্তুটার সরণ কোনটা? না বস্তুর প্রাথমিক অবস্থান এটা, অন্তিম অবস্থান এটা। তাহলে বস্তুটা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের অভিমুখটাই সরণের অভিমুখ, এবং সেই সরণটা কোন দিকে হয়েছে? না উপরের দিকে হয়েছে। সো যে সরণটা হয়েছে, অর্থাৎ যে সরণ মানে এইচ উচ্চতায় উঠেছে, সেই এইচটা কি আসবে? পজিটিভ আসবে। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কি এলো না এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। আই হোপ আমি বোঝাতে পেরেছি। আমরা সিমিলার সিচুয়েশন ভাববো যখন একটা বস্তু নিচে পড়বে, বাট তার আগে এই জিনিসটাকে ক্লিয়ার করা খুব দরকার। সো নেক্সট থিং ইজ, যদি একটা বস্তু নিচে পড়ে, ধরো একটা বস্তু নিচে পড়ছে, তাহলে একটা বস্তু যখন নিচে পড়ছে আমরা ধরে নিচ্ছি তার শুরুতে বেগ হচ্ছে একটা বেগ রয়েছে। আমরা একটা বস্তুকে জাস্ট এরকম ভাবে ফেলিনি, এরকম ভাবে ফেলা হয়নি, বস্তুটাকে এরকম ভাবে ফেলা হয়েছে। তাহলে আমি এটার
ফোর্স অ্যাপ্লাই করছি, বস্তুটাকে একটা বেগ দিয়ে ছোড়া হচ্ছে। আমি ধরছি একটা বস্তুকে ইউ বেগ দিয়ে ছোড়া হয়েছে। এটা ধরা হচ্ছে বিকজ যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে আমি কোথায় প্লাস কোথায় মাইনাস ইউজ করব। ঠিক আছে, সো আমরা একটা বস্তুকে ইউ বেগ দিয়ে নিচের দিকে ছড়েছি। বস্তুটার উপরে যে ত্বরণ, সেই ত্বরণটা কোন দিকে কাজ করবে? না, বস্তুর উপরে ত্বরণটাও আমার নিচের দিকেই কাজ করবে, বিকজ অভিকর্ষীয় ত্বরণ সব সময় নিচের দিকে কাজ করে। তাহলে এবার আমি যদি ধরি যে বস্তুটা টি সময়ে এখান থেকে এইখানে এসে পৌঁছেছে, এখানে এসে পৌঁছেছে, তাহলে সে কত উচ্চতা পড়লো নিচে? এই উচ্চতা ধরলাম। এবার এই যে এই উচ্চতাটা পড়েছে বা এই তার যে স্মরণ হয়েছে, তার অভিমুখটা কোন দিকে? না, ছিল সেখানে, তারপর সে পড়তে 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 এখানে এসছে। তাহলে স্মরণটা কোন দিকে হয়েছে? নিচের দিকে হয়েছে, সে নিচে যাচ্ছে। এবং সেই স্মরণের মানটা কত? না এইচ, উচ্চতাটা এইচ, যেহেতু স্মরণের মানও এইচ। সো এইচ এর অভিমুখ নিচের দিকে। আমি যদি এখানে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতে যাই, কিভাবে করব? না, ফার্স্ট অফ অল, যেহেতু আমার স্মরণ এস এইচ নিচের দিকে, সো এস এর জায়গায় আমরা কি লিখব? মাইনাস এইচ। কেন? কারণ উপর দিকটাকে আমরা পজিটিভ ধরেছি, নিচের দিকটাকে আমরা নেগেটিভ ধরেছি। এবার খেয়াল রাখবে, সবসময় একটা কনসেপ্টে স্টিক থাকবে। মানে এরকম না একবার আমি উপর দিকটাকে পজিটিভ ধরলাম, নিচের দিকটাকে নেগেটিভ ধরলাম, আবার খানিকক্ষণ পরে উপরের দিকটাকে নেগেটিভ ধরে নিচের দিকটাকে পজিটিভ ধরলাম। এরকম করতে যাবে না, স্টিক টু ওয়ান কনসেপ্ট। যদি মনে হয় যে আমি উপরের দিকটাকে পজিটিভ না ধরে উপরের দিকটাকে নেগেটিভ ধরবো, সেটাও সম্ভব, সেটাও ঠিক, কিন্তু খেয়াল রাখতে হবে উপরের দিকটাকে নেগেটিভ নিলে আমাকে নিচের দিকটাকে পজিটিভ নিতে হবে। সো যে কোনো একটা কনসেপ্টে স্টিক করে থাকবে, গোলাবে না বারবার। ওকে, সো আমি যেমন ধরেছি উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, আমি এই কনসেপ্টেই এই ফান্ডাতেই স্টিক করে থাকবো। নাও এস এর জায়গায় তাহলে আমরা মাইনাস এইচ লিখলাম। এবার ইউ, ইউ কোন দিকে? না, প্রাথমিক বেগটাকে নিচের দিকে, এটা বলছে নিচের দিকে ছোড়া হয়েছে, আমি এটা ইউ বেগ দিয়ে নিচের দিকে ছড়েছি। তাহলে ইউটা কি হবে? না, এখানে ইউটা হবে মাইনাস ইউ ইন্টু টি, নিচের দিকে। নেক্সট হাফ, হাফ যেরকম ছিল বসে যাবে, টি স্কোয়ার যেরকম ছিল বসে যাবে। এর জায়গায় কি লিখবো? না, এর জায়গায় মাইনাস জি, যেহেতু জি ইজ অলওয়েজ ডাউনওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তাহলে এবার দেখো মাইনাস গুলো সব কেটে যাবে, তিনটের মধ্যেই মাইনাস রয়েছে। তাহলে এখান থেকে মাইনাস, এই মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এটা খেয়াল রাখবে যে যখন আমরা একটা বস্তুকে অভিকর্ষীয় ক্ষেত্রে তার গতি নিয়ে ডিসকাস করব, সেখানে ইউ যদি থাকে, ইউ না থাকলেও ওপরের দিকটাকে যদি কোনো ভেক্টরের ক্ষেত্রে পজিটিভ ডিরেকশন নেওয়া হয়, তাহলে যতগুলো ভেক্টর রাশি আছে ওই অঙ্কটা, ওই প্রবলেমটায়, সবার ওপরের ডিরেকশনটাকে আমরা পজিটিভ নেব। আমরা প্রাথমিক বেগ ইউটাকে ওপরের দিকে পজিটিভ নিয়েছিলাম বলে জিটাকে নিচের দিকে নেগেটিভ নিয়েছি, স্মরণটাকে উপরের দিকে পজিটিভ নিয়েছি। অর্থাৎ একটা ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যে ডিরেকশনটাকে ফলো করব, সেম ডিরেকশনাল কনসেপ্ট, সেম প্লাস মাইনাসের কনসেপ্ট কিন্তু অন্যান্য ভেক্টর রাশিগুলোর দিকেও, ভেক্টর রাশিগুলোর জন্য অ্যাপ্লাই করতে হবে। আই হোপ এই যে অবাধে পতনশীল বস্তুর গতি বা অভিকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বস্তুকে ওপরে ছড়া নিচে ফেলার যে ব্যাপারটা, এটা আমি বোঝাতে পেরেছি যে এখানে একটা ডিরেকশনের গল্প আছে। এখানে ওপরের দিকে কেউ চাইলে নেগেটিভ নিতে পারে, আমি যেরকম উপরের দিকটাকে পজিটিভ নিয়েছি। যে কোনো ভেক্টর যদি ওপরের দিকে হয় সেটাকে আমরা পজিটিভ নেব, যদি নিচের দিকে হয় লাইক জি, যেটা সবসময় নিচের দিকে হবে, সো ওটা মাইনাস নেব। সো এখানে একটা প্লাস মাইনাসের গল্প কিন্তু রয়েছে, যেটাকে আমাদের কনসিডার করতে হবে টু সলভ আ প্রবলেম, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমাদের অভিকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুর গতি। এইবারে আমরা এই অভিকর্ষীয় ক্ষেত্রে গতি বা অবাধে পতনশীল বস্তুর গতির ক্ষেত্রেই কিছু টুকরো টুকরো আরো ছোট ছোট ফর্মুলা নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের ফর্মুলা সেটটা খুলে নিই আগে।
ওকে, এই যে এইবারে সি ভি ইজ ইকুয়াল টু জিটি, অর্থাৎ একটা বস্তুকে যদি অভিকর্ষীয় ক্ষেত্রে রাখা হয়, দেন বস্তুটা যদি নিচের দিকে ফেলা হয়, তাহলে উইথ টাইমের সঙ্গে সঙ্গে বেগটা কি হবে, বাড়তে থাকবে। আর যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয়, দেন উইথ টাইম বেগটা কি হবে, আস্তে 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 কমতে থাকবে। এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, হুইচ ইজ যে এইচ বা ভি অন্তিম বেগ দুটোর কোনোটাই বস্তুর ভর বা মাসের উপর ডিপেন্ড করে না। মানে ব্যাপারটা এরকম যে একটা ভারী বস্তুকে ওপর থেকে, একটা হালকা বস্তুকে ওপর থেকে ছোড়া হলো, যদি এর বড় এম, এরপর ছোট এম ধরা হলো, ধরা যাক এম, বড় এমটা বড়, ভারটা ভারী বস্তু, এবার দুটো বস্তুই টি সময় ধরে নিচে পড়ছে, টি সময় পরে তাদের বেগ দুজনের ক্ষেত্রেই কত আসবে, জিটি জিটি, অর্থাৎ ভরের ওপর ডিপেন্ড করবে না। নেক্সট পয়েন্ট, তারা টি সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে তার রাশিমালা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সো এ যদি এইচ উচ্চতা পড়ে, তাহলে এও এইচ উচ্চতাই পড়বে, বিকজ উচ্চতা বা সরণটাও বস্তুর ভরের ওপর নির্ভর করে না। ফাইন। তাহলে যদি এরকম বলা হয় যে একটা ভারী বস্তুকে আর একটা হালকা বস্তুকে আমরা একই উচ্চতা থেকে ফেলছি, তারা নিচে পড়ছে, তাদের নিচে পড়তে যে টাইমটা লাগবে সেই সময়ের অনুপাত কত, না দেখো এরও এইচ উচ্চতা পড়তে যা সময় লাগবে, এরও এইচ উচ্চতা পড়তে একই সময় লাগবে। কেন? কারণ যদি আমরা এই ফর্মুলাটাকে আরেকটু ডিরাইভ করে নিই, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g বাই এইচ, বা টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2g বাই এইচ। অর্থাৎ পড়তে সময় সেটা ডিপেন্ড করে আছে কার উপরে, না শুধুমাত্র উচ্চতার উপরে, কত উচ্চতা থেকে বস্তুটা পড়ছে, তাদের ভর কত, কে ভারী কে হালকা, ডাজ নট ডিপেন্ড। একটা বস্তু যত ভারী বা যত হালকাই হোক না কেন, তার নিচে পড়তে সময় একই লাগবে। ঠিক আছে? সো সময় যেটা, সেটা যেহেতু ভরের উপর ডিপেন্ড করছে না এবং দুজনে একই উচ্চতা থেকে পড়ছে, না দুজনেরই সময় সেম লাগবে। অর্থাৎ যদি আমাদের জিজ্ঞেস করে যে একই উচ্চতা থেকে একটা ভারী একটা হালকা বস্তুকে ফেলা হয়েছে, তাদের পড়ার সময়ের অনুপাত কত, দ্য আনসার ইজ 1:1। কেন? কারণ দুজনের সময় সেম লাগবে, তাদের টাইমের অনুপাত 1:1। সো দ্যাটস ইট। এইবার এই পার্টটা থেকে আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা জানাটা দরকারি, ইট ইজ গড় বেগের ফান্ডা। গড় বেগ, গড় বেগের যে ব্যাপারটা, সেটা গড় বেগের যে রাশিমালা, সেই রাশিমালাটা ইজ মোট সরণ বাই মোট সময়। এর একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট রয়েছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে, হুইচ ইজ ইন্টিগ্রেশন ভি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিটি করলে তো কি আসবে, মোট সময়টাই আসবে। তাহলে ইউ ক্যান রাইট ইন্টিগ্রেশন ভি ডিটি বাই যা সময় বলে দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, মোট সময়। এটা একটা ফরম্যাট যেটা আমাদের কোথাও কোথাও কাজে লাগতে পারে। নাও এই গড় বেগের প্রবলেম আমরা দুরকম ভাবে দেখতে পারি। একটা হয় যে বলল যে মোট যাত্রাপথটাকে
অংশে ভাগ করে দিল। লাইক বললো যে একটা গাড়ি তার মোট যাত্রাপথের 1/3 অংশ এত বেগ নিয়ে গেছে, বাকি অংশটা অন্য একটা বেগ নিয়ে গেছে, তার গড় বেগ কত। অর্থাৎ মোট যে যাত্রাপথ তাকে আমরা 1/3 অংশ, 2/3 অংশ, 2/5 অংশ এরকম ভাবে ভাগ করে নিচ্ছি। এটা এক ধরনের প্রবলেম। আর একটা প্রবলেম হয় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে মোট যে সময়টা লেগেছে সেই মোট সময়টাকে অংশে ভাগ করে নেওয়া। মানে ব্যাপারটা এরকম যে বললো একটা গাড়ির একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পৌঁছতে যে সময় লাগে তার 2/3 অংশ সময় একটা গাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গেছে, বাকি সময়টা সে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গেছে। তাহলে গাড়িটার মোট যাত্রাপথের গড় বেগ কত। অর্থাৎ এখানে মোট সময়টাকে আমরা 2/3 অংশ 1/3 অংশ ভাগ করে নিয়েছি। সো গড় বেগের যে ফরম্যাট বা গড় বেগের যে প্রবলেম সেটা এই দুটো ফরম্যাটে আসতে পারে। একটা হতে পারে মোট যাত্রাপথটাকে আমরা ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে মোট সময়টাকে আমরা ভাগ করে নিচ্ছি। এরকম টাইপের প্রবলেম আমরা প্রবলেম সেটা দেখতে পাবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্টের একটা অল ওভার রিভিশন। এর পরে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রবলেম সলভ করতে হবে, এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে একটা টাইপের প্রবলেম আসবে যেটা আমরা এখনো অবধি করে উঠিনি, হুইচ ইজ গ্রাফিক্যাল কোশ্চেন। গ্রাফিক্যাল কোশ্চেন এমন একটা কোশ্চেন যে কোশ্চেনগুলো ইজি যদি আমরা একবার গ্রাফ পড়তে শিখে যাই। লাইক ধরো একটা ইকুয়েশন রয়েছে y is equal to 5t, তার গ্রাফ টানতে দিয়েছে, একদিকে t একদিকে y। গ্রাফ কিরকম আসবে না, আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের মোট 3 ধরনের সমীকরণকে নিয়ে মেনলি ট্যাকেল করতে হয়। একটা সমীকরণ হয় y is equal to mx, একটা সমীকরণ হয় y is equal to mx plus c, and the last problem সমীকরণ either y square is equal to ax or x square is equal to b1। এই চারটে টাইপের সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তো এই সমীকরণগুলোর লেখচিত্র কিরকম আসে না, y is equal to mx যদি কোনো সমীকরণ থাকে তার লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা। এই mটা কি, mটা একটা কনস্ট্যান্ট। লাইক এখানে y is equal to দেওয়া আছে 5t, y is equal to দেওয়া আছে 5t। এই y equal to 5t সমীকরণটা কার মতো দেখতে না, এক্স্যাক্টলি y is equal to mx এর মতো দেখতে। যেখানে t টাকে আমরা কার জায়গায় টেনেছি না, x অক্ষের জায়গাতে। সো আমি যদি মনে মনে t টাকে x ধরে নিই তাহলে y is equal to 5x, y is equal to mx এর মতো দেখতে। সো দ্যাটস ওয়াই লেখচিত্রটা কিরকম হবে না, মূল বিন্দুগামী সরলরেখা। হলো, এই যে সরলরেখাটা x অক্ষের সঙ্গে একটা কোণ করছে, এই কোণটাকে বলা হয় এই সরলরেখার আনতি। আর এই কোণটার ট্যানজেন্টকে, ট্যান থিটাকে আমরা কি বলি না, নতি। এবার যদি একটা গ্রাফ এরকম হয়, লাইক ধরো গ্রাফ তো যেমন খুশি হতে পারে, লাইক এটা y অক্ষ, এটা x অক্ষ, তার গ্রাফ হচ্ছে সাপোজ এরকম। ঠিক আছে, এবার আমরা কোনো একটা পয়েন্টে, যে কোনো পয়েন্ট আমি নিতে পারি, কোনো একটা পয়েন্টে চাইলেই সেই লেখচিত্রের উপরে কি টানতে পারি না, স্পর্শক টানতে পারি। যে স্পর্শকটা সবসময় একটা কি হবে
সরল রেখা হবে। ঠিক আছে, তো এই যে সরল রেখাটা, এই সরল রেখাটাকে যদি বাড়াই, না কোথাও গিয়ে সেটা এক্স অক্ষকে ছেদ করবে। বাধ্যতামূলক নয় যে তাকে মূল বিন্দুতেই ছেদ করতে হবে, হতে পারলো হলো হয়তো যে সে মূল বিন্দুর বাইরে গিয়ে মোটামুটি মূল বিন্দুতেই চলে যাচ্ছে এটা। ঠিক আছে, সো এটাকে একটু চাপ, আচ্ছা একটা কাজ করা যায়, এটাকে এরকম ভাবে টানা যায়। হ্যাঁ, তাহলে আমি যদি তাকে বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি সে একটা কোথাও না কোথাও গিয়ে এক্স অক্ষকে ছেদ করবে, এবং এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে, এবং সেই কোণটার যদি আমরা ট্যান থিটা বার করি, ট্যানজেন্ট বার করি, সেটাকে আমরা বলি কি না এই সরল রেখাটা বা এই স্পর্শকটার নতি। এবার দেখো এই বিন্দুতে স্পর্শক এরকম হয়েছে, আমি যদি এইখানে স্পর্শক টানতাম সেটা তো অন্যরকম আসতো। সেখানে স্পর্শক কি রকম আসতো, সেখানে স্পর্শক খানিকটা এরকম টাইপের আসতো। ঠিক আছে, তো বিভিন্ন পয়েন্টে স্পর্শক বিভিন্ন আসবে, তাহলে যদি বিভিন্ন বিন্দুতে স্পর্শক বিভিন্ন হয়, তারা এক্স অক্ষের সঙ্গে বিভিন্ন রকম কোণ তৈরি করবে, আর যদি বিভিন্ন রকম কোণ তৈরি করে তাহলে তাদের নতিও আলাদা আলাদা আসবে। এবার এই যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি, এইটার একটা তাৎপর্য রয়েছে। যদি আমরা লেখচিত্রটাকে ওয়াই ভার্সাস এক্স লেখচিত্র হিসেবে টানি, তাহলে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি হয় dy dx, অর্থাৎ y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, dy dx। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমরা কাজে লাগাই, কাজে লাগিয়ে যদি এরকম ভাবে ভাবি যে একটা কণার বেগ সময় লেখচিত্র আছে, বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ সময় লেখচিত্রে নতি কি আসা উচিত, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি কি আসবে, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি আমরা কি জানি না dy dx। এবার ধরো আমরা লেখচিত্র টানছি কার কার, v ভার্সাস t, তাহলে y এর জায়গায় কে রয়েছে এখানে, না y এর জায়গায় রয়েছে, y অক্ষ বরাবর রয়েছে v, সো আমরা y এর জায়গায় মনে মনে ভাবছি v, আর t টা আছে x অক্ষ বরাবর, তাহলে x এর জায়গায় আমরা মনে মনে বসিয়ে দিলাম t। তাহলে নতিটা কি দাঁড়িয়ে গেল, নতিটা দাঁড়িয়ে গেল dv dt। dv dt, dv dt কি হয় না dv dt is ত্বরণ, অ্যাক্সিলারেশন। সো কোন একটা কণার বেগ সময় লেখচিত্রের নতি তার ত্বরণকে নির্দেশ করে। আরো একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ঠিক একই রকম ভাবে যদি আমরা বেগ সময় লেখচিত্রের পরিবর্তে সরণের সঙ্গে সময়কে লেখচিত্রে আঁকি, বেগের জায়গায় কে না বেগের জায়গায় আমরা যদি সরণকে সময়ের সঙ্গে লেখচিত্রে টানি, তখন তার নতি কি আসা উচিত, তখন তার নতি dv dt এর জায়গায় কি আসা উচিত না ds dt। বেগের জায়গায় যা সরণ বসে যাবে v এর জায়গায় s, আর ds dt মানে কে না ds dt মানে ভেলোসিটি, বেগ। সো যদি আমরা সরণ আর সময়ের লেখচিত্র টানি, সেখানে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি কণাটার বেগকে নির্দেশ করে। সো দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা পেয়েছি, বেগ সময় লেখচিত্রে বা লেখচিত্র লেখচিত্র
স্পর্শকের এক সেকেন্ড স্পর্শকের নতি অ্যান্ড দেন আমরা একটা পাঠকে ফাঁকা রাখছি এখন, এখানে একটা কাজ রয়েছে। তাহলে বেগ সময় লেখচিত্রে স্পর্শকের নতি কাকে নির্দেশ করবে? না, ত্বরণকে নির্দেশ করবে। যদি আমরা সরণের সঙ্গে সময়ের লেখচিত্রটা নিই, সেখানে স্পর্শকের নতি কাকে নির্দেশ করবে? না, বেগকে নির্দেশ করবে। ঠিক একই রকম ভাবে আমরা ত্বরণকেও সময়ের সঙ্গে লেখচিত্রে টানতে পারি। ত্বরণকে সময়ের সঙ্গে লেখচিত্রে যদি আমরা টানি, তাহলে তার ক্ষেত্রে স্পর্শকের নতি কি হওয়া উচিত? না, ত্বরণের ডেরিভেটিভ dA dt। ভালো করে বুঝবে, আমরা কি করেছি? আমরা দেখেছি যে বেগ সময়ের ক্ষেত্রে dV dt নতি এসেছিল, মানে ত্বরণ। সরণ সময়ের ক্ষেত্রে ds dt, সরণের ডেরিভেটিভ বেগ। তাহলে যদি ত্বরণ আর সময়ের লেখচিত্রটা আনি, তাহলে dA dt আসা উচিত। তাহলে ত্বরণের লেখচিত্রটা আনা হলে, যদি সময়ের সঙ্গে লেখচিত্রটা আনা হয়, তাহলে তার ক্ষেত্রে স্পর্শকের নতি dA dt, এটাকে বলা হয় ইংরেজিতে জার্ক। এর বাংলা কি হতে পারে? জার্কের বাংলা হতে পারে ঝাঁকুনি, কাইন্ড অফ থিং। ঠিক আছে, আমরা আপাতত ইংরেজিটাই লিখে রাখছি, জার্ক। দেখবে সুশান্ত সিং রাজপুতের একটা টি শার্ট খুব পপুলার হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের একটা টি শার্টে লেখা থাকতো ইউ আর D3DS T3 D3S DT3 D3S DT3 মানে কি? না, এস বা সরণকে একবার ডেরিভেটিভ করলে সেটাকে বলা হয় ds dt, which is বেগ। যদি তাকে দুবার ডেরিভেটিভ করি d2s dt2, অর্থাৎ বেগের আরো একবার ডেরিভেটিভ করা হলো, দ্যাট মিনস ত্বরণ। যদি আবার তাকে ডেরিভেটিভ করি, সেটা হয় d3s dt3, অর্থাৎ ত্বরণের ডেরিভেটিভ, which is called জার্ক। জার্ক কিন্তু একটা ইংরেজি স্ল্যাং ওয়ার্ড, দ্যাটস ওয়াই ওটা ওই টি শার্টে লেখা অবস্থায় খুব পপুলার হয়েছিল। এইবারে লেখচিত্রের নতি নিয়ে আমরা কাজ করলাম। নেক্সট যে জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাস করব লেখচিত্র রিলেটেড, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে ধরো একটা লেখচিত্র দেওয়া হয়েছে, y ভার্সাস x, তার লেখচিত্র ধরো এরকম এসছে। ঠিক আছে, এবার তাহলে এখানে x এর মান কত? না, এখানে x এর মান 0, মূল বিন্দু। এখানে ধরো x এর একটা মান রয়েছে, ধরো x এর মান আমি কথার কথা বলছি এখানে 5। ঠিক আছে, এবার এই x ইকুয়াল টু 5 যদি আমরা মনে মনে লাইন টেনে নিই, তাহলে দেখবে মাঝখানে এখানে একটা ক্ষেত্রফল সীমাবদ্ধ হয়েছে, একটা ক্ষেত্রফল সীমাবদ্ধ হয়েছে। এই ক্ষেত্রফলটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ইন্টিগ্রেশন y dx। আমরা বেসিক ম্যাথস যখন করি তখন সেখানে বলা হয় যে ইন্টিগ্রেশন কোনো একটা লেখচিত্রে সীমাবদ্ধ ক্ষেত্রফলকে নির্দেশ করে। সো ইন্টিগ্রেশন y dx, ইন্টিগ্রেশন y dx, এটার ইন্টিগ্রেশনটা y ভার্সাস x এর লেখচিত্রে সীমাবদ্ধ ক্ষেত্রফলকে নির্দেশ করে। এর লিমিট কত থেকে কত অবধি হবে? না, 0 থেকে, x এর মান 0 থেকে শুরু করে 5 অবধি। লিমিট সবসময় যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তার লিমিট নেওয়া হয়, এখানে y এর লিমিট নয়, x এর লিমিট নেওয়া হবে, বিকজ আমরা dx x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। এই সেম কনসেপ্টকে যদি আমরা
এই বেগ সময়, ত্বরণ সময় এইসব জায়গায় নিয়ে যাই, তাহলে কি ঘটবে দেখা যাক। ধরো আমরা y ভার্সাস x লেখচিত্রের পরিবর্তে v ভার্সাস t লেখচিত্রটা আনছি, তাহলে তার ক্ষেত্রে যদি এরকম একটা লেখচিত্র পাওয়া যায়, তাহলে সেখানে কোনো একটা অংশের সীমাবদ্ধ ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? না এখানে y এর জায়গায় এসছে v, x এর জায়গায় এসছে t, তাহলে এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন y এর জায়গায় v d, x এর জায়গায় t, ইন্টিগ্রেশন v dt, which is displacement, সরণ, অর্থাৎ বেগ সময় লেখচিত্রের যে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা সেটা সরণকে নির্দেশ করে, এটা সরণকে নির্দেশ করে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। ওকে ফাইন, তাহলে এটা গেল আমাদের বেগ আর সময় লেখচিত্রে গল্প। তাহলে আমরা একটু আগে যে ছকটা করছিলাম সেই ছকটাকে ফুলফিল করে নেওয়া যাক, যে বেগ সময় লেখচিত্রে উপরে আমরা পয়েন্ট করছি সীমাবদ্ধ ক্ষেত্রফল কাকে নির্দেশ করে? সরণকে নির্দেশ করে। নেক্সট আমরা দেখব ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্র, তাহলে যদি ত্বরণ সময় লেখচিত্র থাকে তাহলে সেক্ষেত্রে সীমাবদ্ধ ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? না সেক্ষেত্রে সীমাবদ্ধ ক্ষেত্রফলকে আমরা বলতে পারি a dt। a dt, a dt টা কি? a dt হচ্ছে বেগ, বেগ। সো বা আরো ক্লিয়ার করে বললে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। সো আমরা যেটা দেখতে পেলাম যে বেগ সময় লেখচিত্রের সীমাবদ্ধ ক্ষেত্রফলটা সরণকে নির্দেশ করে, আর ইন্টিগ্রেশন a dt অর্থাৎ a ভার্সাস t ত্বরণ সময় লেখচিত্রের সীমাবদ্ধ ক্ষেত্রফলটা বেগের পরিবর্তনকে নির্দেশ করে। So this is the whole theoretical part, graphical part of 1D motion. একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা যখন প্রবলেম সলভ করব আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, বাট আপাতত এটা হচ্ছে আমাদের কমপ্লিট রিভিশন, কোন জিনিসপত্রগুলো ভালো করে করতে হবে তার সাজেশন। এই জিনিসপত্রগুলো করলে 1D মোশনের ক্ষেত্রে আর তেমন কিছু করার দরকার নেই। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভ করা, যে প্রবলেম সলভের ভিডিওটা খুব মানে হয়তো খানিকক্ষণের মধ্যেই লাইভ হয়ে যাবে বা চলে আসবে আর কি। তো প্রবলেম সলভিং চলবে এই চ্যাপ্টারের উপর। রাত্রেবেলায় দেখা হবে ভেক্টর আর 2D মোশন নিয়ে। মোটামুটি ফিজিক্স পরীক্ষার আগে একটা কমপ্লিট সিরিজ গ্যাপ দিয়ে দিয়ে এবং তোমরা তোমাদের সময় মতো জিনিসপত্রগুলো করতে থাকো। সো দ্যাটস ইট। খুব শিগগিরই আমরা এক্ষুনি শুরু খানিকক্ষণের মধ্যে শুরু করবো একটা গ্যাপ দিয়ে প্রবলেম সলভিং। থ্যাংক ইউ।